এবার এত বড় বাজেট হঠাৎ করে দেওয়ার পরে আমাদের সেটা বাস্তবায়ন করার সক্ষমতা আছে কিনা। এমন এমন বছর গেছে যে হাজার হাজার কোটি টাকা ফেরত গেছে, আমরা কাজে লাগাইতে পারিনি। অনেক মেডিকেল কলেজ আছে যাদের আসলে হসপিটালও ভালো করে নাই, প্রশিক্ষণ ট্রেনিং এইসব জিনিসগুলো ফলে নাই। যে বাজেট বরাদ্দ, এইসব বরাদ্দগুলো প্রশিক্ষণের জন্য, হসপিটালের জন্য, ট্রেনিং এর জন্য এইসব জিনিসগুলো আরো বাড়ানো দরকার। স্বাস্থ্য বাজেটের পকেট থেকে রোগীদের যে খরচ, এই খরচ হলো 79%। এটা আর্মেনিয়া হলো 80%, তারপরে সেকেন্ড হাইয়েস্ট বিশ্বে আমরা। কিন্তু ইউরোপের প্রায় সব দেশের এই পকেট থেকে খরচ অন অ্যান অ্যাভারেজ 10%। যদি আমাদের বাজেট থেকে পকেট থেকে এতটা খরচ হয়ে যায় বা গরিব যদি এভাবে খরচ করে, তাহলে দেখা যাবে তার আয়ের একটা উল্লেখযোগ্য অংশ স্বাস্থ্যের জন্য খরচ হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বাজেট নিয়ে মেডিভয়েসের বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার একেএম জিয়াউল হক। সম্প্রতি জাতীয় সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, প্রস্তাবনা পেশ করা হয়েছে। আমরা যারা চিকিৎসক কিংবা আমরা যারা স্বাস্থ্যকর্মী কিংবা যারা আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন, তারা আমরা স্বাস্থ্য বাজেটটিকে খেয়াল করছি। তারই ধারাবাহিকতায় মেডিভয়েস এই বিশেষ আয়োজন করেছে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, ভালো রেখেছে আল্লাহ। জি স্যার, আপনি জানেন সম্প্রতি 2026 এবং 2027 সালের অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সেখানে স্বাস্থ্য বাজেট একটি গুরুত্বপূর্ণ অংশ জনগণের জন্য। ডেফিনেটলি। এই স্বাস্থ্য বাজেটকে স্যার আপনি কিভাবে দেখছেন একজন অর্থনীতিবিদ হিসেবে? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এক কথায় না বলে আমি তথ্য দিয়ে আপনাকে বলার চেষ্টা করব। অ্যাজ এ হোল যদি সাইজ অফ দ্য বাজেট বলি, তাহলে বাংলাদেশের টোটাল বাজেটে এবার ইতিবাচক, পজিটিভ। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় বাজেট এটা, এবং এই বাজেটটা ইনক্রিজিং রেটে ইনক্রিজ করেছে। আপনি গত বছরের যে বাজেট ছিল তার থেকে 18%, 18.5% বেড়ে গেছে। এটা হলো টোটাল বাজেট। আর পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয় বেড়েছে প্রায় 30%। সুতরাং এটা উল্লেখ করার মতো বৃদ্ধি। তবে সেই ক্ষেত্রে স্বাস্থ্য তার ন্যায্য হিস্সা যা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছে। গত বছরের বাজেটে স্বাস্থ্য বাজেট ছিল 5.3% অফ দি টোটাল বাজেট। এইবার সেক্ষেত্রে আপনার 7.4%, তার মানে 2.1% বাজেট স্ট্রেট হয়ে গতবারের যে বরাদ্দ তার থেকে বেড়ে গেছে। আর যদি আপনি জিডিপির হিসাবে বলেন, তাহলে গত বছর পর্যন্ত বাজেটের জিডিপির সাইজ ছিল, জিডিপির অনুপাত ছিল 0.58, আর সেটা এবছর হয়ে গেছে 1.01, তার মানে প্রায় ডবল হয়ে গেছে। আর সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের স্বাস্থ্যের যে বর্তমান চ্যালেঞ্জগুলো, তার অন্যতম চ্যালেঞ্জ হলো বিভিন্ন সংক্রমণ ব্যাধি বাংলাদেশে, বিশেষ হাম বা এরকম কিছু বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। তারপরে আপনার কিছু মেজর ডিজিজ যেমন ডায়াবেটিস, তারপরে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি, এইসব রোগগুলো ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তারপরে শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু, তারপরে আপনার এইসব সমস্যাগুলো ব্যাপকভাবে বাড়তেছে, অসংক্রামক উভয় বাড়তেছে। সেই তুলনায় আমি মনে করি যে বাজেট যেটা বাড়াইছে সেটা ইতিবাচক। যদিও আমার যতটুকু দরকার ততটুকু এক জাম্পে বাড়ানো কঠিন হয়ে যাবে। এই কারণে বাংলাদেশের সামর্থ্যেরও তো একটা সীমা আছে। ইচ্ছা করলে আমরা সব কিছু দিতে পারি না, হঠাৎ করেই দিতে পারি না। একবারে প্রায় ডবল করে ফেলা, এটা আমার কাছে যথেষ্ট ইতিবাচক মনে হয়েছে। এবং এই বাজেটটাকে যদি আমরা কার্যকরী বা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার ধারণা এটা একটা ধারাবাহিকভাবে অগ্রগতির দিকে আগাবে। এবং এইভাবে ধারাবাহিকভাবে যদি আগাতে পারি, নর্মালি WHO-র প্ল্যান অথবা উন্নত বিশ্বের প্ল্যান অনুসারে বাজেটের প্রায় জিডিপির প্রায় 5% পর্যন্ত আপনার হেলথের জন্য ব্যবহার করে, তাতে আমাদের 1% এখন মোটামুটি হয়েছে। আরও আমাদেরকে বহুদূর, লং ওয়ে টু গো। তবে একটা ইতিবাচক পথের দিকে আগাচ্ছি আমরা। জি, ধন্যবাদ স্যার, খুবই চমৎকার বলছিলেন স্যার। কিন্তু এই যে একটু আগে যেটি বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা 5% রিকমেন্ড করে জিডিপির, সেখানে আমাদের ছেড়ে 1%। তাহলে এরপরে যে বৃদ্ধি হলো, যে আপনি বলছেন যে 2% বৃদ্ধি করা হয়েছে, তারপর আসলে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদেরকে? জনস্বাস্থ্য কি কি হুমকিতে থাকবে? এটা আমি যদি ইন এ নাটশেল বলি, ডিটেলসে না যাই, তাহলে আমি বলবো যে আমাদের অন্যতম চ্যালেঞ্জ হলো এই বাজেটকে বাস্তবায়ন করা। একটা বড় ধরনের বাজেট আমি ঘোষণা দিলাম, সেই বাজেটটাকে বাস্তবায়ন করার মধ্যে স্ট্রেংথ বা ক্যাপাসিটি আমাদেরকে আছে কিনা সেটা বিবেচনা করতে হবে। বিশেষ করে পরিচালন ব্যয়টা, যেটা পরিচালন ব্যয়টা সাধারণত খরচ হয়ে যায়। এটা তো রেভিনিউর এক্সপেন্ডিচার, স্যালারি, বেতন, প্রশাসন, এটা সাধারণত খরচ হয়ে যায়। কিন্তু দেখা গেছে যে 22-23 অর্থ বছর বা বিভিন্ন অর্থ বছর দেখা যায় যে পরিচালন ব্যয়টার একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ ফেরত গেছে। এই ফেরত কেন যায়? সেটা হলো প্রায় আমাদের যে যত ডাক্তার বা স্টাফ যতটা দরকার, তারা 18 থেকে 20% মাত্র আছে।
80% স্টাফ আমাদের নাই। সুতরাং এই পরিচালন বা স্যালারি বা এইসবের জন্য আমরা যদি করে থাকি আর সেই স্টাফ, সেই ম্যান পাওয়ার, সেই এমপ্লয়ি যদি আমাদের না থাকে, পরিচালন ব্যয়টা ফেরত যায়। আর উন্নয়ন ব্যয় যেটা, সেটা আপনি শুনে একটু সারপ্রাইজ হবেন যে আমাদের উন্নয়ন ব্যয় যা টার্গেট করা হয় তার 75 থেকে 80% বাস্তবায়ন হয়। এই 70 থেকে 80% যে বাস্তবায়ন হয়, এই বাস্তবায়িত উন্নয়ন বাজেটের আপনি এপ্রিল মে মাস পর্যন্ত বাস্তবায়িত 18-20%। এরপরে জুন ক্লোজিং আমাদেরকে জুন মাসের ভিতরে 1 মাসের ভিতরে আমাদের বাস্তবায়ন করতে হয়, একদম লেজক উপরে করে বাস্তবায়ন করতে হয় বাকিটা, তাও আমাদের 70-80% পর্যন্ত বাস্তবায়ন করতে পারি। আর দেখা যায় অনেক সময় জুন মাসে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে সমস্ত ভাউচার অ্যাডজাস্টমেন্ট ক্যাশ টাকাগুলোকে ক্যাশ করে রাখে এই বাস্তবায়ন করার জন্য, ফলে প্রচুর টাকা মিস হয়। আর একটা আনফর্চুনেট একটা বিষয় হলো যে আমাদের জুন ক্লোজিং হলে বর্ষা ক্লোজিং। বর্ষা ক্লোজিং যদি জুন ক্লোজিং হয়, এই সময় তাড়াহুড়া করে যখন উন্নয়ন ব্যয়টাকে বাস্তবায়ন করে তখন প্রচুর মিসইউজ হয়, ফলে দেখা যায় যে এইসব জিনিসকে সত্যিকার অর্থে কাজে লাগে না। সুতরাং আমার পার্সোনাল ধারা যে আমাদের অর্থ বছরটা জানুয়ারি টু ডিসেম্বর হলে যদি হয়, তাহলে ডিসেম্বরের দিকে আমরা যদি উন্নয়ন ব্যয়টাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে বর্ষার কারণে এইসব মিসইউজ হবে না, জনগণেরও ভোগান্তি বা কষ্ট কম হবে। জি, ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য বাজেট নিয়ে। তাহলে এই যে টাকা ফেরত যাচ্ছে, আমরা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে শুনি না যে তাদের টাকা ফেরত যাচ্ছে, অর্থাৎ আপনার রেভিনিউ খাত বা পরিচালনা খাত এবং ডেভেলপমেন্ট এবং উন্নয়ন খাত। আমাদের স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ করা হয় তার 2 খাত থেকে বিপুল পরিমাণ টাকা ফেরত যায়। ইভেন রিসেন্টলি যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারাও আসলে প্রথমে যে টাকাটা বরাদ্দ দিয়েছিল তার একটা বড় অংশ তারা কিন্তু পরে সরিয়ে নিয়েছে। তাহলে এই যে চ্যালেঞ্জটা স্বাস্থ্য বিভাগের জন্য বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বা স্বাস্থ্য খাতের জন্য চ্যালেঞ্জটা কেন, এবং এখানে কি করার আছে? এটা ধন্যবাদ আপনাকে। আমি আগের কথায় কিছুটা বলেছি, আমাদের যে টোটাল ম্যান পাওয়ার থাকার কথা, ডাক্তার এবং স্টাফ যা থাকার কথা, স্বাস্থ্যকর্মী যা থাকার কথা, বিশেষ করে ডাক্তারের ক্ষেত্রে 18 থেকে 20% আছে, বাকি 80% ম্যান পাওয়ার আমাদের নাই। না থাকার কারণে এদের যে পরিচালন ব্যয়টা, যেটা এদের স্যালারি, এদের বিভিন্ন ফ্যাসিলিটিস বা কিছু, এইটা যেহেতু এরা নাই বা এটা ভ্যাকেন্সি আছে সঙ্গত কারণে এগুলো আপনার মিসইউজ ব্যবহার করার যোগ্য হয় না, ফলে এটা ফেরত যায়। তারপরে আপনার আরও যে হসপিটাল বা বিভিন্ন জায়গায় আপনি যে প্রজেক্ট আছে, ডেভেলপমেন্ট খাত, বিভিন্ন প্রজেক্ট বা ডেভেলপমেন্ট খাত আছে, এইসব ডেভেলপমেন্টের কাজগুলো সঠিকভাবে সময় মতো কমপ্লিট করতে পারে না। স্যার, আমার প্রশ্নটা ছিল যে অন্যান্য মন্ত্রণালয়ে কি একই ঘটনা ঘটে? সেখান থেকেও কি বাজেট ফেরত যায়? পরিচালন ব্যয়টা অনেক জায়গায় খরচ যায় না, ফেরত যায় না সাধারণত, কারণ তাদের যা স্ট্রেংথ আছে সেই অনুসারে সাধারণত থাকে সাধারণত। কিন্তু উন্নয়ন বাজেট যেটা, সেটা অনেক মন্ত্রণালয়ে ফেরত যায়। আমি আপনাকে বলেছি যে আমাদের 80% 80% পর্যন্ত আমরা উন্নয়ন ব্যয়টাকে ব্যয় করতে পারি। সুতরাং সঙ্গত কারণে 20% ফেরত যায়, এটা বেশিরভাগ মন্ত্রণালয়ে ফেরত যায়। স্বাস্থ্য বাজেটে যেটি বলা হচ্ছে যে উন্নয়ন বাজেট ফেরত যাচ্ছে, এটা বিপুল অঙ্কের, এর পেছনে আসলে সক্ষমতার প্রশ্ন কথা এবং আনুষঙ্গিক অনেক কিছু বলা হয়। আপনি আরেকটু ডিটেলসে বলবেন স্যার আমাদের? সক্ষমতা ইন এ সেন্স, আপনি এগুলাকে আপনার ঘাটে ঘাটে এরা যারা বাস্তবায়ন করে সেই ম্যান পাওয়ারগুলোর সক্ষমতার সমস্যা আছে। এই ফান্ডগুলো রিলিজ সময় মতো হয় না, প্রজেক্ট যারা সাবমিট করে সেই প্রজেক্টের সাবমিশন ঠিক মতো হয় না, প্রজেক্টগুলোর ইভ্যালুয়েশন, মনিটর, এগুলো লিনদারিং করে অসততা রয়েছে, এগুলো টেন্ডার যে প্রকৃত স্বচ্ছভাবে টেন্ডারিং বা এইসব জিনিসগুলো ঠিক মতো হয় না। না হওয়ার কারণে আপনি দেখা যায় লিঙ্গারিং হয়, অথবা যারা এগুলার প্রক্রিয়ার সাথে জড়িত তারা তাদের কাঙ্ক্ষিত বেনিফিট না পারে, এটা সহজে ছাড় দিতে চায় না। আবার অনেক সময় এমন হয় যে ছাড় দেওয়ার পরে যথাসময়ে যদি ছাড় দেয়, তাহলে যে বাজেট আপনার দরকার হবে এটা যদি একটা অর্থ বছর ডিলে করানো যায়, তাহলে তারা রিসাবমিট করে প্রজেক্টের ব্যয়, এবং এটা বর্ধিত প্রজেক্টের ব্যয় রিসাবমিট করে, ফলে তারা শেষ না ইচ্ছা করে অনেক সময় করে না। এটা ডিলে যদি হয়, পণ্যের দাম বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়ে গেছে, বিভিন্ন ঝামেলা হয়ে গেছে, সুতরাং রিভাইজ একটা প্ল্যান, খরচ বেড়ে যাচ্ছে, এইভাবে তারা অনেক সময় ডেলিভারিলি এই জিনিসগুলোও করে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমি যদি এভাবে বলি যে আসলে এখন যে বাজেটটি দেওয়া হয়েছে সেটি আসলে অ্যাকচুয়ালি জনতুষ্টির বাজেট, কেননা বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে যে প্রথমে স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়, পরে সেখান থেকে উইথড্র করা হয়। তাহলে কি এবারও কি জনগণের সঙ্গে জনগণকে এবারও প্রবঞ্চনার শিকার হতে পারে? এই যে বাজেট, সেটিকে প্রপারলি অ্যালোকেট না করে সেখান থেকে পরে উইথড্র করা না হতে পারে, এবং হলে সেটি কীভাবে আসলে ঠেকানো যায়, কি করা যায়? জি, আপনাকে ধন্যবাদ। আমি এটাকে যদি নেগেটিভ সেন্সে জনগণের সাথে প্রবঞ্চনা না বলে এইভাবে বলি যে যারা বাজেট দেয়, এটা
তাদের একটা ক্রেডিবিলিটি বা একটা কৃতিত্ব যে আমরা একটা স্বাস্থ্য খাতে বিশাল বাজেট দিছি, আমরা স্বাস্থ্য লাভিং বা আমরা জনবান্ধব গরিব মানুষের চিকিৎসা লাভিং, সুতরাং বড় একটা বাজেট দিলাম। বাজেট দেওয়ার পরে মানুষ বাহবা দিল যে এই সরকার জনপ্রিয় সরকার, স্বাস্থ্যের প্রতি তাদের অনেক নজর রয়েছে, অনেক কেয়ার রয়েছে। শেষ পর্যন্ত তারা যে বাজেটটাকে বাস্তবায়ন করতে পারে না বা রিভাইজ বাজেটের, এটা আর জনগণ জানে না। বাহবাটা তারা নিয়ে গেলে পরে বাস্তবায়ন করে না। এবং সেটা আমি মনে করি বাস্তবায়ন করার জন্য এই যে মেকানিজম বা যেই জায়গায়, সেই জায়গাগুলোকে স্ট্রেনথেন করা, প্লাস আপনি যদি অসততা শুধু কমাইতে পারেন, ডেলিভারেটলি যে ডিলেগুলো যদি না করে, প্রজেক্টের যদি সত্যিকার প্রজেক্টের যথাযথভাবে কাজ করতে পারে, এই টেন্ডারিং প্রক্রিয়া, লাইসেন্সিং প্রক্রিয়া, এগুলো যদি সব ঠিকমতো করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় এটা বাস্তবায়ন করা সম্ভব। বাস্তবায়নযোগ্য বলেই সরকার ঘোষণা দেয়। কাজে এটা ফেরত যাওয়ার কথা না, ফেরত যায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিবেশের কারণে ফেরত যায়। এটাকে যদি ওই যেই সব চ্যালেঞ্জগুলোর কারণে ফেরত যায়, ওইটা দিয়ে আমরা মিট আপ করতে পারি, তাহলে আমার ধারণা। আর আপনি যদি একটা মুশকিল হলো যে আপনি যেমন স্বাস্থ্যের লোক, আপনি যদি তাকে আগামী বছর স্বাস্থ্যের বাজেট বেশি চান, তারা হয়তো আপনাকে বলবে গতবার এটাতে আপনি খরচ করতে পারেন, আপনাকে আরও বেশি দিয়ে লাভ কি। কাজে এই হিসাবে আমি মনে করি এটাকে স্বাস্থ্যের যারা রিলেটেড বা রিলেভেন্ট এদের বাস্তবায়ন করা। কিন্তু আমাদের একটা আনফর্চুনেট দিক হলো আমাদের সব মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা হলো আমলা। আমলা মানে ব্যুরোক্রেসি মানে হলো বিভিন্ন সিম্পল জিনিসকে জটিল করে তারা সময় ক্ষেপণ করে, তাদের চ্যালেঞ্জিং থাকে। স্যার, আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, স্বাস্থ্য খাত যে অকার্যকর হয়ে যায়, আমরা যেটা বলছি যে প্রায় 20% তো ফেরত যাচ্ছে টাকা, বাজেটের টাকা। কিন্তু গবেষকরা বলছেন, আপনারাই বলছেন, অর্থনীতি যারা আছেন তারা বলছেন যে আরো 20% ড্যামেজ হচ্ছে, কারণ কারাপশন, ডিউ টু কারাপশন ইন হেলথ সেক্টর, আরো মানে 20%। তাহলে এই জায়গাটা করণীয় কি? এবং এই যে বর্তমান যে স্বাস্থ্য বাজেট, এখানেও যদি একই ঘটনা ঘটে, তাহলে জনগণ বঞ্চিত হবে। এই জায়গায় আপনার প্রস্তাবনা কি? এটা স্যার কোন কোন জায়গায় দুর্নীতিটি হচ্ছে সেটাও একটু বলবেন। আমি অনেক ধন্যবাদ আপনাকে, এটা একটা যথার্থ বলেছেন আপনি। আমরা যতই প্ল্যান করি না কেন, সেটা দুর্নীতি, অসততা থাকে, তাহলে এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, হবে না। আমার যতটুকু মনে পড়ে, একসময়ের অর্থমন্ত্রী আবুল মাল মোহিত, উনি বলেছিলেন যে আমাদের যা বরাদ্দ তার 10% গরিবের হাতে পৌঁছে না। মানে সিস্টেমগুলো এমন যে যেখান থেকে আপনি বাজেট বরাদ্দ থেকে শুরু করে, বাজেট রিলিজ থেকে শুরু করে, তারপরে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে, আত্মীয়স্বজন নিজস্ব লোকদের টেন্ডার দেওয়া থেকে শুরু করে, কাজের মান কোয়ালিটি নষ্ট করা থেকে সমস্ত সেক্টরে দুর্নীতি। এই জন্য যারা গবেষক বলছে 20%, এটা আমার কাছে মনে হয় যেটা কমই বলেছেন। বাস্তবতা হয়তো তার চেয়েও বেশি। তাহলে সেটা প্রতিরোধ করার জন্য এবং স্বাস্থ্য বাজেটকে কার্যকর করার জন্য আসলে কি করা যেতে পারে? এইসব যে চ্যানেলগুলো করাপশন, এইটাকে বিভিন্নভাবে দূর করার চেষ্টা করা। পার্সোনালি আমি মনে করি কোনো পরিকল্পনা, কোনো প্ল্যানেই বাস্তবায়ন করা কঠিন হবে যদি না আমার নৈতিকতার ডেভেলপমেন্ট হয়। আমাদের সিস্টেম, আর একটা হলো সিস্টেম ডেভেলপ করা, আর হলো ট্রান্সপারেন্ট করা, ডিজিটাইজ করা। আমাদের সমস্ত টেন্ডার ডিজিটাইজ করে ফেলবো আমরা, কার্যক্রমগুলো মনিটর, সুপারভাইজ করার সমস্ত জিনিসগুলো আমরা ডিজিটাইজ যদি করতে পারি, অনেক সময় বড় বড় যে কার্যক্রমগুলো আছে, আমরা আন্তর্জাতিক টেন্ডারের ব্যবস্থা করতে পারি, যারা বিশ্বের বিভিন্ন দেশের এক্সপার্ট আছে। তাদের ক্ষেত্রে বড় দুর্নীতি হচ্ছে, বেশি বড় ধরনের দুর্নীতি হচ্ছে পার্সেসে, বড় ধরনের। এইসব সিস্টেমগুলো আমরা যদি করে পারি, আমাদের দেশের হসপিটালগুলো দেখেন, গ্রামে যে হসপিটাল, রুগীকে যে মানের খাওয়া দাওয়ার কথা সেটা তারা দিচ্ছে না, যে ঔষধ দেওয়ার কথা সেটা তারা দিচ্ছে না, ফলে ব্যাপকভাবে এগুলো দুর্নীতি হয়েছে। তো এগুলা আমার কাছে মনে হয় মনিটর, সুপারভাইজেশন বাড়ানো, তারপরে আপনাকে জিনিসগুলো আরও স্বচ্ছ করা, আপনি ডিজিটাইজ করার সমস্ত জিনিসগুলো। আর আমি লাস্ট বাট নট দি লিস্ট আমি বলে যে মরালিটি, নৈতিকতার ডেভেলপমেন্ট। তারপরে স্বাস্থ্য খাত যে স্বাস্থ্য বাজেট যে দুর্নীতি ফেস করছে, অন্যান্য মন্ত্রণালয়ের যে বাজেট, সেখানে কি এই করাপশন কি একই মাত্রায় নাকি কোনো সর্বত্র বিশেষ করে স্বাস্থ্যে যেমন আছে, শিক্ষা এবং স্বাস্থ্য এই ক্ষেত্রে অনেক বেশি। আপনি সার্ভিস সেক্টরে এগুলা, এরপরে মনে করেন ফুডে এরকম আছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে, আপনি ট্যাক্স করের এখানে আছে, প্রশাসনে আছে, সব জায়গায় এগুলো আছে। তাহলে দেখা যাচ্ছে যে দুর্নীতি আসলে বাংলাদেশের জাতীয় বাজেটেরই একটা বড় অংশ খেয়ে ফেলছে। একটা বড় অংশ সর্বত্র। স্যার, আমরা সাধারণভাবে বলে থাকি, বাংলাদেশ স্বাস্থ্য অর্থনীতিবিদ বলে থাকেন যে হেলথে যে খরচটা করা হয়, এটা আসলে কোনো খরচ বা এক্সপেন্ডিচার না, এটা ইনভেস্টমেন্ট। আপনি আসলে এটাকে কি হিসাবে দেখেন? এবং আমাদের স্বাস্থ্য বাজেটের ব্যাপারে আপনার কোনো রিকমেন্ডেশন আছে কিনা এই যে জনগণের পিছনে খরচ করার বিষয়টা নিয়ে? আমি আপনাকে অর্থনীতির ভাষায় বলবো যে উৎপাদনের 4টা ফ্যাক্টর, 4টা কম্পোনেন্ট। একটা হলো ল্যান্ড বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট, ল্যান্ড যেখানে আপনি কার্যক্রম করবেন। দ্বিতীয়টা হলো লেবার মানে শ্রম।
তৃতীয়টা হলো পুঁজি, চতুর্থ হলো এন্টারপ্রিনার। এই এন্টারপ্রিনার যারা উদ্যোক্তা, এবার লেবার মানে ফিজিক্যাল লেবার, ওই লেবার নেই, সবাই আমরা শ্রমিক। সুতরাং এই যে মানুষগুলা, এদের যদি স্বাস্থ্য সুস্থ না থাকে তাহলে এদের সমস্ত কাজে এর একটা প্রভাব পড়বে। আপনি অ্যাপারেন্টলি মনে হবে যে স্বাস্থ্য, আমি ওষুধ কিনে যে খাওয়াচ্ছি, পানি বেরছি, এগুলো একটা সার্ভিস সেক্টর এবং এটা অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার। প্রকৃত অর্থে এটা এক্সপেন্ডিচার নয়। এটা আপনি হিউম্যান ডেভেলপমেন্টকে যদি করেন, তাদেরকে সুস্থ রাখেন, যারা একটা শ্রমিক, যারা এন্টারপ্রেনার, তাদেরকে সুস্থ রাখতে পারেন, তাহলে আপনার সমস্ত ক্ষেত্রে তার প্রভাব হবে। উনি কাজ বাড়ায় দেবেন, উৎপাদন দেশে বাড়বে, উৎপাদন বলে কর বা ট্যাক্স বেড়ে যাবে, ট্যাক্স বাড়লে দেশের উপকার হবে, দেশের অর্থনীতি গতিশীল হবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাহ্যিকভাবে আপনাকে যদি স্বাস্থ্যের এই খরচকে এক্সপেন্ডিচার বলে মনে হয়, কিন্তু প্রকৃত এটা এক এক্সপেন্ডিচার না, এটা পুরোপুরি ইনভেস্টমেন্ট। এটা আপনার ফার্দার উৎপাদনে সহযোগিতা করে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা বলছিলাম যে খরচটি নিয়ে, কিন্তু স্যার আপনি জানেন যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ ব্যক্তি তার নিজের পকেট থেকে খরচ করে, মানে সারা পৃথিবীতে বাংলাদেশের জনগণ দেখা গেছে সবচেয়ে বেশি খরচ করে। এটা বিভিন্ন রেঞ্জে বলা হয়, কেউ 70% বলেন, কেউ বলেন যে 79%। এবং বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি যারা খরচ করে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাহলে এবং আরেকটি স্ট্যাটিস্টিক্স বলছে যে 60 লক্ষেরও অধিক মানুষ দরিদ্র হয়ে যায়। তাহলে এই যে স্বাস্থ্য বাজেট এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচারের যে আর্থসামাজিক প্রভাব, একজন ইকোনমিস্ট হিসেবে এই জায়গাটা স্বাস্থ্য বাজেট কিভাবে হেল্প করতে পারে, কিভাবে এই যে দারিদ্রটা হ্রাস করতে পারে, এই জায়গায় আপনাদের পরামর্শ কি? থ্যাংক ইউ, আপনি নাইসলি বলেছেন। আমাদের স্বাস্থ্য বাজেটের পকেট থেকে রোগীদের যে খরচ, এই খরচ হলো 79%। এটা আর্মেনিয়া হলো 80%, তারপরে সেকেন্ড হাইয়েস্ট বিশ্বে আমরা। তারপরে আমাদের সে পরপর যারা আছে তারা সিরিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, এইসব দেশগুলো যারা যুদ্ধ বিগ্রহ দেশ বা যাদের ওইভাবে ডেভেলপমেন্ট নাই, আমাদের মতো তৃতীয় বিশ্বে, সেই সব দেশগুলোর আউট অফ পকেট খরচ আমাদের প্রায় কাছাকাছি। কিন্তু ইউরোপের প্রায় সব দেশের এই পকেট থেকে খরচ অন অ্যান অ্যাভারেজ 10%। এটা কিন্তু আপনার বা এদের হলে এদের 5-6%-এর বেশি হওয়া উচিত নয় পকেট থেকে। যদি আমাদের বাজেট থেকে পকেট থেকে এতটা খরচ হয়ে যায় বা গরিব যদি এভাবে খরচ করে, তাহলে দেখা যাবে তার আয়ের একটা উল্লেখযোগ্য অংশ স্বাস্থ্যের জন্য খরচ হয়। আর দ্বিতীয়ত হলো, আপনার যদি সে স্বাস্থ্যের জন্য খরচ করতে না পারে এতগুলো টাকা, তাহলে সে কী করে? চিকিৎসাই করাইতে পারে না। অনেক গরিব মানুষের ফলে পার্মানেন্ট কিছু রোগ তার হয়ে যায়, কিডনি ড্যামেজ থেকে শুরু করে হার্টের তার প্রবলেম, তার ডায়াবেটিস হয়েছে, তার কোলেস্টেরল হাই, এসব চিকিৎসা না করতে করতে একসময় দেখা যায় অকালে সে স্বাস্থ্যহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ফলে সে সমাজের জন্য একটা বার্ডেন হয়। সমাজে প্রোডাক্টিভ হয়ে আবার সমাজে কন্ট্রিবিউট না করে, অর্থনীতি কন্ট্রিবিউট না করে, সে সমাজের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যারা মধ্যবিত্ত, যাদের কিছু সামর্থ্য আছে, তারা জমি জমা বিক্রি করে, ধার করে, ঋণ করে, ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে পাশের দেশে চিকিৎসা করতে চলে যায়। ফলে বড় ধরনের একটা বাজেট খরচ হয়। এই জন্য আমাদের যেটা করা, স্বাস্থ্যকে সার্বজনীন করা, প্রাইমারি স্বাস্থ্যের ব্যবস্থা এমনভাবে করা যে আপনি যদি জীবনের শুরুটা যদি সঠিকভাবে হয়, যেমন আপনি করেন মাতৃস্বাস্থ্য যদি আমরা কেয়ার করি, তারপরে শিশু জন্মগ্রহণ করবে সেটা যদি কেয়ার করি, তারপরে যদি তার শিশুকে প্রাথমিক যত্ন, তার পুষ্টি, এগুলো যদি প্রাথমিকভাবে আমরা করতে পারি, ভবিষ্যতে দেখবেন যে আস্তে আস্তে সে অনেক পুষ্টিকরভাবে বৃদ্ধি হয়ে যাবে। ফলে ইকোনমিতে যে বড় ধরনের পকেট থেকে যে খরচ হয় 79%, যেটা আমি বললাম, এই জিনিসটা যদি খরচ না হয়, এটা ইকোনমিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবে। পাশাপাশি ওই মানুষ যদি অসুস্থ না হয়ে যায়, তাহলে সে ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, শ্রমে কন্ট্রিবিউট করবে। তাহলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে যদি বিনিয়োগ করা হয়, তাহলে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আসলে সরাসরি প্রভাবিত করছে। ডেফিনেটলি। তাহলে আমরা বলছিলাম যে প্রতি বছর প্রায় 60 লক্ষের অধিক মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। তাহলে এই যে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সাপেক্ষে সহজলভ্য করার জন্য আমরা আসলে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে পারি, কি করতে পারি? একটা হলো যে আমরা মনে করি উপজেলা লেভেলে স্বাস্থ্যের ব্যবস্থা করা, স্বাস্থ্যের অন্তত একটা সার্টেন লেভেল পর্যন্ত চিকিৎসা উপজেলায় হয়ে যাওয়া। ডাক্তারের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উপজেলায় 1 বা 2 ডাক্তার থাকে, তাকে ঢাকায় করাই যাচ্ছে না, গ্রামে তাকে রাখাই যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ধারণা, ডাক্তার নিয়োগ করার পর একটা কন্ডিশনই থাকবে যে মিনিমাম 3 বছর আপনাকে এখানে চাকরি করবেন। যেমন আপনি মনে করেন আর্মিদের নিয়োগ করার পরে তাদের হিলে একটা পার্টিকুলার সময় থাকতে হয়, তারপরে এইভাবে অবলিগেটরি করেন। কিন্তু ম্যাচিউর ডাক্তারকে বা যোগ্য ডাক্তারকে যে আপনি এনফোর্স
করতে চান যে আপনাকে থাকতেই হবে, তখন সে চাকরি ছাড়ি দিয়ে মনে করে ঢাকায় আমি বেসরকারি ক্লিনিকে যাই, বেসরকারি হাসপাতালে যাই, আমার লাভ দেশের বাইরে চলে যায় চাকরিতে। এই ক্ষেত্রেও আমি একটা প্রশ্ন ঘুরাই বলবো যে দেশে ওই সব এক্সপার্টদেরকে এই ধরনের ফ্যাসিলিটিস দেওয়া যেভাবে এই ব্রেন ড্রেন না হয়ে যায়, আর পাশাপাশি আমরা এতটা স্বার্থবান না হই যে আমি আমার দেশের জনগণের বা আমার এলাকার গ্রামের জনগণের সেবা না করে আমার সুযোগ হয়েছে আমি বিদেশ চলে যাই, অথচ এই মানুষগুলা এই সরকারের এই গরিবের ট্যাক্সের পয়সা এতদূর পড়াশোনা করছে। কাজে এটা হলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাদের আসলে তাদেরও বিবেক থাকতে হবে। আর চিকিৎসাগুলো উপজেলা লেভেলে আরও স্ট্রেনথেন করা বা একটা সার্টেন লেভেল মতো চিকিৎসা যেন উপজেলায় হয়, যেটা আমি আগেই বলেছি যে 100 শয্যার হাসপাতাল করবে, সেইগুলা প্রতিটা উপজেলায় যদি করে, স্পেশালাইজড হাসপাতাল প্রতি জেলায় থাকা উচিত। জেলায় যদি না হয় বিভাগে তো অবশ্যই জেলায় থাকা দরকার, বিশেষ করে সরকারিটা। বেসরকারি হসপিটালগুলো এখন রীতিমতো একটা কষাইখানা হয়ে গেছে। অনেক সময় আপনি মারা যাওয়ার পরে রোগীকে গার্জিয়ানকে জানে টাকা বাকি আছে, লাশ দিচ্ছে না, অথবা মনে করেন 2 দিন যদি লাইফ সাপোর্টে বেশি রাখা যায় মারা যাওয়ার পরও, তারপর একটা বড় ধরনের এরকম গুজব আছে। কাজে এই সবগুলো একটা সমস্যাগুলো হবে না। স্যার, আমরা আলোচনায় বলছিলাম যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার বিষয়টি আমাদের আলোচনায় এসেছে। তাহলে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে এই জায়গাটা কিভাবে গুরুত্ব দেওয়া যেতে পারে বা কীরকম অ্যালোকেশন করা যেতে পারে, কোনো পরামর্শ দিবেন কিনা? আমি মনে করি 2-3টা খাতে আরও বাড়ানো দরকার ভবিষ্যতে এইভাবে বাজেট যদি আমরা করি। একটা হলো আপনার প্রাথমিক চিকিৎসা যেটা, সেটাকে আরও স্ট্রেনথেন করা, মাতৃ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে এটাকে স্ট্রেনথেন করা। তারপরে শিক্ষার যে শিক্ষকদের বা ডাক্তারদের যে প্রশিক্ষণ বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, শিক্ষার যে বিষয়টা, এটাকে আরও বেশি স্ট্রেনথেন করা। বিশেষ করে আপনার নার্স, ডাক্তার এবং নার্সের যে রেশিওটা, এটা সঠিকভাবে মেনটেন করা, এগুলো যদি করা যায় তাহলে আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে নার্সিং ইনস্টিটিউট বাংলাদেশে আরও বেশি করা। কিন্তু স্যার, যে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য মানে বাজেট বরাদ্দ কি বাড়ানো প্রয়োজন মনে করেন? আমি মনে করি বাড়ানো উচিত, আরও বেশি বাড়ানো উচিত। জি স্যার, আমরা আলোচনা করছিলাম যে স্বাস্থ্য বাজেটের অ্যালোকেশন নিয়ে। আমরা লক্ষ্য করেছি এবং আমাদের অনেকেই এটা আলোচনা করেন যে আরবান এরিয়া অর্থাৎ শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চলে প্রান্তিক এরিয়াতে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গ্রস পার্থক্য, মানে বিশাল ব্যবধান। তো এই জায়গাটায় পার্থক্য ঘোচাতে আপনি এটাকে কি ধরনের কৌশল কি ধরনের পরামর্শ দিতে চান? একটা হলে আপনি উপজেলা লেভেলের হসপিটালগুলোকে স্ট্রেনথেন করা, 100 আসন বিশিষ্ট, এখন অনেক জায়গায় 50 বেডের হসপিটালকে 100 করা। তারপরে উপজেলা লেভেলের সাথে প্রতিটা ইউনিয়ন একটা হেলথ ক্লিনিক যেটা আছে সেটাকে স্ট্রেনথেন করা, স্পেশালাইজড হসপিটাল বিভিন্ন জায়গায় করা, এবং ওই উপজেলা লেভেলে যে ডাক্তাররা থাকবে, যেমন মনে করেন হিলে যদি আপনি থাকেন, হিলের একটা অ্যালাউন্স আছে। আপনি যদি ডিসকমফোর্টের এরিয়ায় আপনার পোস্টিং আছে, চাকরি ডিসকমফোর্টের একটা এরিয়া আছে, আপনি স্পেশালাইজড ডাক্তার যদি আপনাকে এই ধরনের জায়গায় আপনি নিয়োগ করতেন, তাকে ডিসকমফোর্ট অ্যালাউন্স দেন, তাকে অ্যালাউন্স দিয়ে তাকে বিভিন্নভাবে ওই সব জায়গায় থাকার একটা ব্যবস্থা করেন, সো দ্যাট একটা সার্টেন লেভেলের আগে তাকে যেন উপজেলা থেকে জেলা লেভেলে যেতে না হয়, অথবা জেলা লেভেল থেকে তাকে বিভাগে ঢাকা শহরে না আসতে হয়। এই ধরনের চিকিৎসাটাকে মানুষের দোরগোড়ায় যদি নিয়ে আসতে পারে, তাহলে এই গ্যাপটা আস্তে আস্তে কমে আসবে। জি, ধন্যবাদ স্যার। একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে মাথাপিছু বরাদ্দ আনুমানিক $60, যেখানে মালদ্বীপে আপনার $900 থেকে $1200 একটি পরিসংখ্যান, $1200 পরিসংখ্যান বলছে। আবার ইউএসএ তে হচ্ছে $12,000। তাহলে এখানে যেখানে আমরা আছি $60, সেখানে ইউএসএ তে $12,000। এটা একটা আসলে বিশাল অভূতপূর্ব ব্যবধান। অবশ্যই অভূতপূর্ব। এটা আমি আগেই আপনাকে বলেছি, আমাদের জিডিপি জানেন $450 বিলিয়ন মতো বা কাছাকাছি। তারা আমরা এই বছর প্রথম যেটাকে 1-এর কাছাকাছি এনেছি, অথচ 5% বিশ্বের বিভিন্ন দেশে এটা অ্যাভারেজ। কিন্তু জনগণের প্রত্যাশা তো আকাশচুম্বী। এখানে করণীয় কি? এখানে আপনি বরাদ্দ এভাবে বাড়ান, জিডিপিতে বরাদ্দ বাড়ান। বরাদ্দ তো আমরা হঠাৎ করে বাড়াইতে পারবো না, গ্র্যাজুয়ালি আমাদেরকে বাড়াইতে হবে। আমি মনে করি বরাদ্দ বাড়ানোর সে যতটা কঠিন, তার চেয়ে বরাদ্দের মিসইউজগুলো যদি না হয়, তাহলে দেখবেন যে এর পরিমাণটা আমরা বলছি 20% দুর্নীতি হয়, আমরা বলছি 20% ফেরত যায়। টোটাল বাজেটটা যদি এখানে ইমপ্লিমেন্ট করা যায়, খরচ করা যায়, তাহলে বাস্তবায়ন করা যায়, তাহলে 40% বেড়ে গেল অটোমেটিক। স্যার, এখানে আমার প্রশ্নটা, এবার যে আমাদের যে বিপুল বাজেট দেওয়া হলো 1% জিডিপির, এটি আমাদের ইকোনমিক্সে গ্রোথের ক্ষেত্রে, অর্থনীতির গ্রোথের ক্ষেত্রে কিরকম ভূমিকা রাখবে? আপনি কি কোনো পরিসংখ্যান দিবেন কিনা? হ্যাঁ, ভূমিকা আপনি মনে করেন এই যে 0.5%, আমি আগেই বলেছি এটা ইনভেস্টমেন্ট, ইট ইজ নট অ্যান এক্সপেন্ডিচার, এটা ইনভেস্টমেন্ট। স্ট্রেন্থের এই মানুষগুলো সুস্থ থাকে, তাদের কর্মজীবী যারা, তাদের যদি স্বাস্থ্য হেলথ থাকে, ভালো থাকে, তাহলে তারা কর্মস্প্রিয়া বা কর্মের শক্তি বা লেবার এগুলো তাকে বেড়ে যাবে, ফলে প্রোডাকশন বেড়ে যাবে। প্রোডাকশন যদি বেড়ে যায়, জিডিপির গ্রোথ হয়তো প্রোডাকশন বাড়ার সাথে সাথে। সুতরাং প্রোডাকশন যদি সব সেক্টর
সেক্টরে বেড়ে যায়। পাশাপাশি যদি এই সব কারণে যদি এক্সপেন্ডিচার যেটা হয় এটা যদি না এক্সপেন্ডিচার যদি কমে যায় তাহলে একদিকে প্রোডাকশন বেড়ে যাবে, সেই ক্ষেত্রে জিডিপির গ্রোথ হবে। আর আমার এটা জন্য মিসইউজ বা অপচয় এক্সপেন্ডিচার সেটা যদি কমে যায় তাও জিডিপিতে একটা ভূমিকা রাখবে। এই দুইটা যদি হয় তাহলে আমার ধারণা জিডিপির একটা পজিটিভ গ্রোথ আসবে ইনশাআল্লাহ। স্যার, এই যে বাংলাদেশ সাউথ এশিয়া এই রিজিয়নে অবস্থান করছে, আপনি কি একটা কম্পারেটিভ পিকচার দিবেন যে এই আশেপাশের দেশের তুলনায় সাউথ এশিয়ান যে দেশগুলো আছে সেক্ষেত্রে আমাদের অবস্থান স্বাস্থ্যক্ষেত্রে আসলে কোথায়, ফাইন্যান্সিয়ালি বা আদার্স ওয়েতে একটু বলবেন কি আমাদের? থ্যাংক ইউ ভেরি মাচ। একটা যেটা আমি আউট অফ পকেট যে খরচটা আপনি বললেন সেই খরচটা আমাদের হলো 79, আমাদের নেক্সট যে সে পাকিস্তান 56। জি, তো বিশাল ব্যবধান। বিশাল ব্যবধান। সেকেন্ড দিনই সে 56। এছাড়া নেপাল, ভুটান এদেরও এসছে আমাদের চেয়ে অনেক বেশি। মালদ্বীপ এবং থাইল্যান্ডে পশ্চিমাদের মতো 10%-এর মতো বিশাল এরকম একটা গ্যাপ। তারপরে আপনি যে পার হেড $60 বলেন, এগুলো আপনি শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এদের আমাদের চেয়ে অনেক বেশি গ্যাপ, অনেক বেশি তাদেরকে খরচ হয়। তারপরে আপনি এই পেশেন্ট এবং ম্যান এই ডাক্তার এই যে রেশিও, সেই রেশিওটা ওরা অনেক দূর আগে আছে। টোটাল ক্ষেত্রে আপনার হিসাবে হুড যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের তুলনায় আমরা অনেক পিছিয়ে যা আমাদের এশিয়া, সাউথ এশিয়ার অনেক দেশগুলো, ইস্ট এশিয়ার তো আছেই, সাউথ এশিয়ার অনেক দেশগুলো বলতে গেলে আমরা কি ক্ষেত্রে আমরা প্রথম আমি জানি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন শেষের দিকে। জি, ধন্যবাদ স্যার। স্যার, এই যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজের কথা আসছে, কিংবা স্বাস্থ্য বাজেট যেটি বরাদ্দ করা সেটি কার্যকর ব্যবহার করার কথা আছে, তাহলে স্বাস্থ্য কাঠামো বা স্বাস্থ্য হেলথ ইকোনমিক্সের যে কাঠামো আছে, স্বাস্থ্য খাতে অর্থায়নের যে কাঠামো আছে, এই জায়গায় আসলে কোনো যেভাবে চলছে এভাবে কি চালানো উচিত না কোনো পরিবর্তন আপনি সাজেশন দেন? না, এটা এইভাবে আমি মনে করি না এইভাবে হবে। এটা আমার কাছে মনে হয় এটা একটা স্ট্রাকচার, একটা সঠিক স্ট্রাকচার যে একটা চ্যানেল আমাদেরকে করে নিতে হবে। আমি একটা জিনিস সবসময় অন্তরায় মনে করছি, এইসব টেকনিক্যাল জায়গাগুলো ব্যুরোক্রেসির হাত পড়ে তখন এটা একটা বড় ধরনের চ্যানেল সৃষ্টি হয়। আর এইসব বরাদ্দগুলো আসে সরাসরি, আমি একটা ব্যক্তিগতভাবে মনে করি আপনি চ্যানেল যত ছোট হবে তার মানে বরাদ্দ থেকে শুরু করে আপনি বেনিফিশিয়ারির মধ্যে চ্যানেল যত বড় হবে মিসইউজ তত বেড়ে যায়। এইসব জিনিসগুলো একটা সমস্যা আমার কাছে মনে হয়। তারপরে ডাক্তার নিয়োগগুলা, প্রশিক্ষণ দেওয়া, মেডিকেল কলেজগুলো স্ট্রেন্থ, আমি আমাদের দেশের মেডিকেল কলেজগুলো এমন অনেক বেসরকারিগুলো এমন হয়ে গেছে, অনেকটা মানে অনেক মেডিকেল কলেজ আছে যাদের আসলে হসপিটালও ভালো করে নাই, প্রশিক্ষণ ট্রেনিং এইসব জিনিসগুলো ফলে নাই। সুতরাং আমার ধারণা যে আমাদের যে বাজেট বরাদ্দ, এইসব বরাদ্দগুলো এই প্রশিক্ষণের জন্য, হসপিটালের জন্য, ট্রেনিংয়ের জন্য এইসব জিনিসগুলো আরও বাড়ানো দরকার। ইমিডিয়েটলি ডাক্তার নিয়োগ করা দরকার, যেটা বা সরকারের আছে 5,000 ডাক্তার নিয়োগ করা, 1 লক্ষ মতো নার্স এবং অন্যান্য মিডওয়াইফ এটা নিয়োগ করা। এইসব নিয়োগ করার মাধ্যমে আমাদের বরাদ্দগুলোকে আমার ধারণা আরও স্ট্রেনথেন করা দরকার, এটা আমি মনে করি। জি স্যার, মোটা দাগে যদি আমরা জানতে চাই, আমরা অনেকগুলো কথাই আলোচনা করলাম, তাহলে এবারে যে স্বাস্থ্য বাজেট প্রস্তাবনা করা হয়েছে আমরা যদি ইতিবাচকভাবেও দেখতে চাই তাহলে এবারের স্বাস্থ্য বাজেটের শক্তিশালী দিক আপনি কি দেখেন এবং দুর্বল দিক আসলে কি দেখেন? জি, শক্তিশালী দিক যদি আমি বলতে চাই তাহলে একটা হলো যে আমাদের বাজেটটা অতীতের যে কোনো সময় আছে সবচেয়ে বড়, এবং আপনি গতবারে যে টোটাল বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকে এবারের বরাদ্দ 2.1%। তার মানে এখানে এবারের বরাদ্দ হলে আপনি প্রায় 99,000 কোটি টাকা সম্ভবত, গতবার ছিল প্রায় 30,000 কোটি টাকা বেড়ে গেছে, এটা একটা পজিটিভ দিক। তারপরে আপনার 5,000 ডাক্তার নিয়োগ করার একটা পরিকল্পনা আছে, এটা একটা পজিটিভ দিক। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার ব্যবস্থা করছে, এটা একটা পজিটিভ দিক। উপজেলা লেভেলের হাসপাতালকে 100 বেডের সজ্জায় করা, এটা একটা পজিটিভ দিক। তারপরে এই ধরনের ট্রেনিং, প্রশিক্ষণ এইসব কাজগুলো আরও বাড়ানোর চেষ্টা করা হবে, এগুলো অনেক পজিটিভ দিক, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যদি আপনি চ্যালেঞ্জিং দিক মনে করেন, আমি মনে করি বড় একটা বাজেট কিন্তু এটা বাস্তবায়ন করানোর স্ট্রেংথ আমাদের আছে কিনা, সেইটা আমাদের যে চ্যানেল বা স্ট্রাকচার, যে ম্যান পাওয়ার আছে। আমরা আগেই বলেছি যে আমাদের এমন বছর গেছে যে হাজার কোটি টাকা ফেরত গেছে, আমরা স্ট্রেংথেন করতে কাজে লাগাইতে পারিনি। এবার এত বড় বাজেট হঠাৎ করে দেওয়ার পরে আমাদের সেটা বাস্তবায়ন করার সক্ষমতা আছে কিনা। বাস্তবায়ন তো হতেই পারে যদি আপনি মিসইউজ করে আপনি খরচ করতেন, প্রকৃত অর্থে বাস্তবায়ন করার সক্ষমতা আছে কিনা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে। স্যার, আপনি একটি কথা বলেছিলেন যে উপজেলা পর্যায়ে 100 বেডের প্রস্তাবনা করা হয়েছে উপজেলা পর্যায়ে হেলথ কমপ্লেক্সগুলোতে, এবং সম্প্রতি আমরা একটি জায়গায় দেখেছি যে একটি জেলা হসপিটালকে 250 বেডে উন্নীত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে যে চ্যালেঞ্জটি আমি বলছি সেটি হলো যে এখানে কিন্তু অর্থনৈতিক বরাদ্দ
এবং হিউম্যান রিসোর্স যে আছে ডাক্তার এবং আদার্স জনশক্তি তাদের যে বরাদ্দ এটি কিন্তু আসলে পূর্বের বেড অনুযায়ী, অর্থাৎ যেটা 50 বেডের হসপিটাল সেটি 100 বেড হয়ে যাচ্ছে, কিন্তু তার অর্থনৈতিক বরাদ্দ এবং তার জনগণ তার যারা সার্ভ করবে জনশক্তি যারা আছে স্বাস্থ্যকর্মী যারা আছে তারা কিন্তু সেই 50 বেডের জন্য সক্ষমতা নিয়ে থাকবে, অনেক জায়গায় সেটিও নেই। তাহলে এখন যদি আমি এটাকে 100 বেডে উন্নীত করি এবং সার্ভিস প্রোভাইড করা শুরু করি, তাহলে জনগণ আসলে প্রপার সেবা পাবে কিনা, জনগণ বঞ্চিত হবে কিনা, তারা আসলে সঠিক স্বাস্থ্য সেবা পাবে কিনা? আপনি ঠিক বলেছেন, আমি হসপিটালের বেড বাড়াইলাম কিন্তু সেই তুলনায় সার্ভিসের লোক বাড়াইলাম না, সেই তুলনায় ডাক্তার পেলাম না, আমি অর্থ বরাদ্দ দিলাম না, বরং দেশের টোটাল বাজেটের মিসইউজ হয়ে থাকলো। আমি অনেকগুলো বেড বানিয়ে রাখলাম, ডাক্তার নাই, নার্স নাই, এগুলো নাই। সুতরাং এটা আমার কাছে মনে হয় এটা একটা গ্রাজুয়াল প্রসেস। এমন নয় যে এই অর্থ বছরের ভিতরে 100 হসপিটাল সারা বাংলাদেশে করে ফেলে, উপজেলায় করে ফেলে না, গ্রাজুয়াল এটা করবে। পাশাপাশি আমার যতটুকু বেড বাড়াবো ততটুকু ডাক্তার বাড়াইতে হবে, ততটুকু সার্ভিস বাড়াইতে হবে, ততটুকু বাজেট বরাদ্দ বাড়াইতে হবে। এইভাবে গ্রাজুয়ালি আমরা রেশনালি সব জিনিসগুলো প্যারালালি করি, তাহলে আমার কাছে মনে হয় এটা যদি আপনি এখনই বলেন যে আমার 50 বেডের আমি চিকিৎসা এখন দিছি, আমার এই বাজারের ভিতরে 100 বেডের চিকিৎসা আমি কি করে দেবো, এটা 100 বেড মুহূর্তেই অর্ডার দিয়ে করে ফেলে এমন নয়, ধারাবাহিকভাবে দিন শেষে জনগণই কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে, রাইট। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি ধারাবাহিকভাবে বাড়ানো এবং প্যারালালি সব কিছু জিনিস একসাথে স্ট্রেন্থ করে। আপনি 10টা বেড বাড়ালেন, 100টা বেড বাড়ালেন, ওই ধরনের ডাক্তারদের ক্যাপাসিটি বাড়াইতে হবে, মিডওয়াইফ, নার্স, চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন, নার্স, জনশক্তি, স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে ওই অ্যালোকেশন মানে 100 বেডের জন্য যা যা প্রয়োজন স্ট্যান্ডার্ড প্রোটোকলে যে পরিমাণ নিয়োগ হওয়া প্রয়োজন সেটিকে নিয়োগ করা প্রয়োজন। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় সেখানে নির্দিষ্ট অবকাঠামোও নেই, কারণ আপনি পুরনো স্ট্রাকচারে যদি 100 বেড করতে চান তাহলে অনেক সংকুচিত হয়ে পড়বে স্পেস, তাহলে অবকাঠামো নির্মাণের একটি বিষয় থাকছে। জি, আর আমি একটা মনে করি যে আমাদের কোয়ান্টিটি আমরা যত বাড়ানোর চেষ্টা করতেছি, প্যারালালি আমাদেরকে কোয়ালিটি বাড়াইতে হবে। আমাদের এতটাই বেসরকারি মেডিকেল কলেজ সারা বাংলাদেশে হয়ে গেছে যে এত বেসরকারি মেডিকেল কলেজ আমাদের থাকার আদৌ দরকার আছে কিনা সেই বিষয়গুলো বলে বোধহয় ভেবে দেওয়া দরকার। অনেক মেডিকেল কলেজ আছে একটা বিল্ডিং এর ভিতরে, তারা মেডিকেল কলেজ, যার হসপিটাল নাই, যার রীতিমতো আপনার ইন্টার্নশিপ করার লোক নাই, শিক্ষক নাই, এরকম ব্যবস্থা নাই। এই জন্য আমার কাছে মনে হয় কোয়ালিটি হসপিটাল বাড়ানো করা দরকার। কারণ কোয়ালিটি যদি না থাকে, আপনি ডাক্তার বানালেন কিন্তু ডাক্তার আপনি সেই মানের ডাক্তার হলো না। আর একটা ইথিক্যাল, মরাল, ভ্যালু, বিলিভস, এইসব প্রশিক্ষণ সমস্ত মানুষগুলোর আসা দরকার। স্যার, আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, একজন নাগরিক হিসেবে, আপনি যদিও একজন অর্থনীতিবিদ কিন্তু একজন নাগরিক হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, পিতা কিংবা সন্তান হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ আপনি কি ফেস করেছেন? ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হলে আসলে আমরা প্রপার সার্ভিস আসলে পাই না, অসততা একটা মারাত্মক চ্যালেঞ্জ। এবং আপনি মনে করেন দৌড় করে আমরা চিকিৎসা ব্যবস্থা করতে পারি না। 80% খরচ আমাদের পকেট থেকে চলে যায়। এবং আপনি মনে করেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের অনেকেই চিকিৎসা করতে পারে না বলে তারা রীতিমতো স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ বা অসুস্থ হয়ে যায়। তারপরে আমি এই আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, সেটা হলো যে আমি রাস্তা পরিষ্কার রাখবো, কিন্তু তার আগে আমাকে রাস্তা ময়লা করবো না এই শিক্ষা আমাকে দিতে হবে। আমি রাস্তা ময়লা করব আর আপনার দায়িত্ব হয়তো রাস্তা পরিষ্কার করা, পরিষ্কার না হলে আমাকে রাস্তা পরিষ্কার করা, এটা না। আমাদের ফুড পুষ্টি এবং ফুডের কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে, এত বিষাক্ত, খাবারের ভেজাল এত বিষাক্ত, সমস্ত কিছু আপনি আর্টিফিশিয়াল, নিজেরাই রোগ তৈরি করছে, নিজেই তৈরি করছে। কাজে এই হারে যদি আপনি রোগ বাড়াইতে থাকেন তাহলে কত বাজেট দিয়ে আপনি এটা মেকআপ করবেন। কাজে আমাদেরকে পুষ্টি যেমন ব্যবস্থা করতে হবে, স্ট্রং করতে হবে, প্রিভেন্টিভ খাদ্যদ্রব্য এগুলো যেন আমাদের বিষাক্ত না তার ব্যবস্থা করতে হবে। আর পুষ্টিবিদরা আরও বেশি অ্যাক্টিভিটি কার্যক্রম করতে হবে যেন তারা সঠিক পুষ্টি। আমি একই জিনিস খেতেই থাকলাম, আরও অনেক পুষ্টির আমার শর্টেজ দেখা দিল, ফলে শরীর ওইভাবে গ্রো করলো না। কাজে একদিকে আমি মনে করি বিষাক্ত খাদ্য থেকে বেঁচে থাকা, আর একটা হলো পুষ্টিকর খাদ্য খাওয়ার ব্যবস্থা করা, এরপরে আমাদের অন্য সমস্ত ব্যবস্থা যদি আমরা একসাথে করি তাহলে আমার ধারণা একটা কমপ্লিট স্বাস্থ্য ব্যবস্থা আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য বাজেট নিয়ে। আপনি একজন অর্থনীতিবিদ, কিন্তু স্বাস্থ্য বাজেট নিয়ে আপনি দীর্ঘ কথা বলেছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনসাইট দিয়েছেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাই প্লেজার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সাথে, নির্বাহী পরিচালক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিসি স্টাডিজ। স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন। আশা করছি যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা জনগণ সচেতন মানুষ রয়েছেন, তাদের কাছে এই আলোচনাটি অনেক বেশি ফলপ্রসূ প্রমাণিত হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।